হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে আধুনিক যুগের ভারত, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন স্বরাজ্য দল বা স্বরাজ্য পার্টি, এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এবং আলোচনার শেষে যে উত্তর সেই উত্তরটি তোমাদেরকে আমি প্রোভাইড করব। এই পেপারে তোমাদের আরো যেসব অন্যান্য গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন রয়েছে তা আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি। এছাড়া তোমাদের যে 4টি পেপার রয়েছে, প্রতিটা পেপারে যে সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা সহ প্রতিটি পেপারের সাজেশন আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, তাতে করে তোমাদের অনেকটাই উপকার হবে। তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও, তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। এছাড়া তোমাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের কাছে চ্যানেলকে শেয়ার করবে এবং লাইক করবে। তা চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে আলোচনা হবে স্বরাজ্য দল মানে স্বরাজ্য পার্টি। এটি চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এটি তৈরি করেছিলেন। কেন করেছিলেন বা এই দলের কাজ কি ছিল, এটা নিয়েই আমাদের কিন্তু মূল প্রশ্ন। প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে যে স্বরাজ্য দল কেন ব্যর্থ হয়েছিল, সেক্ষেত্রে একই উত্তর। স্বরাজ্য দল কিভাবে তৈরি হয়, সেক্ষেত্রে একই উত্তর। একটা কমপ্যাক্ট অ্যান্সার কিন্তু এখানে তৈরি করতে হবে। দেখো, অসহযোগ আন্দোলন যখন ভারতবর্ষে গান্ধীজি শুরু করেন 1920-তে, তারপর 1922 সালে চৌরি চৌরা ঘটনার ভিতর দিয়ে তিনি আন্দোলনটাকে হঠাৎ করে বন্ধ করে দেন। এর ফলে মানে অসহযোগ আন্দোলনের এই যে অকাল মৃত্যু হলো, এই অকাল মৃত্যুর ফলে এবং তার যে ব্যর্থতার ফলে জাতীয় রাজনীতিতে একটা গভীর শূন্যতার সৃষ্টি হয়। অধিকাংশ নেতারা তখন কারারুদ্ধ ছিলেন, হ্যাঁ, এবং নেতা কর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন। ফলে একটা অন্ধকারময় দিক কিন্তু জাতীয় রাজনীতিতে তখন বিরাজ করে। তাই জাতীয় রাজনীতিকে সচল রাখার জন্য একটা নতুন কোনো দল বা একটা নতুন কোনো আন্দোলনের কিন্তু প্রয়োজন ছিল। সেই প্রয়োজনীয়তা থেকেই তৈরি হয় এই স্বরাজ্য দল। তাহলে কেন তৈরি হলো কিছুটা হলেও কিন্তু পরিষ্কার হলো। এরপরে দেখো, স্বরাজ্য দলটা কবে তৈরি হচ্ছে। স্বরাজ্য দল তৈরি হওয়ার আগে একটা কথা কিন্তু উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে গয়া অধিবেশন। জাতীয় কংগ্রেসের গয়া অধিবেশন বসে, তখন ছিলেন মানে সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। তিনি এই জায়গায় মানে এই গয়া অধিবেশনে জাতীয় কংগ্রেসের মধ্যে দুটো দল তৈরি হয়, দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। একটা দল ছিল পরিবর্তনকামী, আরেকটি দল ছিল পরিবর্তন বিমুখ। নো চেঞ্জ আর চেঞ্জ, এরকম দুটি দলে কিন্তু ভাগ হয়ে গিয়েছিল। এখন এই চিত্তরঞ্জন দাস ছিলেন পরিবর্তনকামী। তিনি পরিবর্তন করতে চেয়েছিলেন নিয়ম নীতির ক্ষেত্রে, বা তিনি বলতে চাইছিলেন যে জাতীয় যে আইনসভা, সেই আইনসভায় প্রবেশ করে সরকারি কাজের বিরোধিতা করতে হবে। তার দলে কিছু লোক, আবার অন্যদিকে যারা এইসব করতে চাইছিলেন না, তারাও কিন্তু আরেকটি দলে ভাগ হয়ে গিয়েছিল। অবশেষে ভোটাভুটি হয়, সেই ভোটাভুটিতে কিন্তু চিত্তরঞ্জন দাস হেরে যান। তার এই মতামত সেখানে মানে গুরুত্ব পায়নি। এই জন্য তিনি হতাশ হয়ে এই গয়া অধিবেশনের সিদ্ধান্তে হতাশ হয়ে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন এবং 1923-এর 1 জানুয়ারি তিনি স্বরাজ্য দল বলে একটি দল তৈরি করেন মতিলাল নেহেরু এবং সুভাষ চন্দ্রের সহযোগিতায়। যখন প্রথমে দলটি তৈরি হয় তখন এর নাম ছিল কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল। পরবর্তীতে এর নাম হয় স্বরাজ্য দল বা স্বরাজ্য পার্টি। তো এইভাবে তাহলে স্বরাজ্য দলের কিন্তু আবির্ভাব হলো। এখন প্রশ্ন হচ্ছে কর্মসূচিটি কি ছিল। তো স্বরাজ্য দলের মূল লক্ষ্য ছিল যে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অর্জন করা, মানে স্থানীয় যে স্বায়ত্তশাসন, নিজেদের শাসন নিজেরাই করবে, সেই স্থানীয় স্বায়ত্তশাসন এরা দাবি করেছিল এবং তার জন্য তারা কয়েকটি কর্মসূচি নিয়েছিল। প্রথম কর্মসূচি যে আইনসভায় প্রবেশ করে সরকারি কাজের বিরোধিতা করা, সরকারি যত বাজেট আছে সেই বাজেটগুলোর বিরোধিতা করা, বিভিন্ন ধরনের বিল বা প্রস্তাব উত্থাপন করে জাতীয় যে আন্দোলন, জাতীয় অগ্রগতি তাকে এগিয়ে নিয়ে যাওয়া। এছাড়া এই যে একটা সুনির্দিষ্ট আর্থিক নীতি উত্থাপন করে বিদেশি যে শোষণ চলছে এদেশে, সেই শোষণটাকে কিন্তু বন্ধ করা, হ্যাঁ, এবং সংবিধান রচনা যতদিন না হচ্ছে ততদিন আইন পরিষদের যেসব কাজকর্ম সেগুলোকে পণ্ড করে দেওয়া। এইগুলো ছিল মূলত এর কর্মসূচি। এরপরে দেখো ব্যর্থতার কারণ, কেন ব্যর্থ হলো। প্রথমত চিত্তরঞ্জন দাস যতদিন বেঁচে ছিলেন খুব ভালোভাবে এই দল চলে, কিন্তু চিত্তরঞ্জন দাস মারা যাওয়ার পর যোগ্য নেতার অভাবে এই দল কিন্তু ব্যর্থ হয়
এছাড়া এই দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয়। বীরেন্দ্রনাথ শাসমল মেদিনীপুরের এবং কলকাতার যতীন্দ্রমোহন সেনগুপ্ত, এনাদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয়। এছাড়া নীতিগত প্রশ্নেও কিন্তু আবার একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছিল। যেমন মতিলাল নেহেরু চেয়েছিলেন যে আইনসভায় প্রবেশ করে সরকারি কাজের বিরোধিতা করা, যেটা এই দলের মূল লক্ষ্য ছিল। সেখানে জয়াকার, কেলকারের মতো নেতারা চেয়েছিল যে জনকল্যাণমূলক কার্যাবলী পরিচালনা করে। এছাড়া এই দলটি ছিল বিত্তবানদের দল, সাধারণ মানুষের দল কিন্তু নয়। এই জন্য গণসমর্থনও এই আন্দোলনে সেভাবে পায়নি, মানুষের সাপোর্ট পায়নি। তো এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করতে হবে। এছাড়া বেঙ্গল প্যাক্ট বলে একটা নীতি নিয়েছিলেন চিত্তরঞ্জন দাস, হিন্দু মুসলমানকে একত্রিত করে আন্দোলন পরিচালনা করার একটা 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 চুক্তি মতো তৈরি করেছিলেন বেঙ্গল প্যাক্ট, একটা পদ্ধতি। কিন্তু এই বেঙ্গল প্যাক্টও ব্যর্থ হয়। চিত্তরঞ্জন দাস মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বেঙ্গল প্যাক্টের প্রয়োজনীয়তা পুরায়। এইসব নানা কারণে এই স্বরাজ্য দল কিন্তু ব্যর্থ হয়। এবং এরপরে শেষে আমরা দেখবো এর যে মূল্যায়ন, শেষে দু লাইনে এটাই বলতে হবে। দেখো, অসহযোগ আন্দোলনের ব্যর্থতার পর যে অন্ধকারময় যে যুগটা শুরু হয়, সেই যুগ থেকে কিন্তু এই স্বরাজ্য দল একটা নতুন পথের সন্ধান দিয়েছিল। এখানেই এর সাফল্য, এখানেই এর গুরুত্ব। এবং এই রজনীভান দত্ত এখানে তার ইন্ডিয়া টুডে গ্রন্থে বলছেন যে গান্ধীবাদী আন্দোলনের যে ব্যর্থতা, সেই দিকে যদি আমরা তাকিয়ে থাকি তাহলে আমরা দেখব যে অসহযোগ এই স্বরাজ্য দলের এই কর্মসূচি ছিল কিন্তু অনেক অগ্রবর্তী এবং অনেক মানে প্রগতিশীল। এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে রজনীকান্ত দত্তের বক্তব্য। তো এই ছিল স্বরাজ্য পার্টির একটা সংক্ষিপ্ত বিবরণ, যেখানে প্রথমে ভূমিকা দিয়ে স্বরাজ্য দলটা কিভাবে তৈরি হচ্ছে, মানে আগে পটভূমি, ভূমিকা বলতে কোন প্রেক্ষাপটে এই দলটি আসছে, তারপর স্বরাজ্য দল কিভাবে গঠন করা হচ্ছে, কবে গঠন করা হচ্ছে, তার কর্মসূচিগুলো কি খুব ভালো করে ডিটেলসে লিখতে হবে, তারপরে কেন ব্যর্থ হচ্ছে এই দল সেটিও লিখতে হবে। মূল জায়গা দুটো, একটি তার কর্মসূচি আর একটি হচ্ছে তার ব্যর্থতা, আর একেবারে প্রথমে হচ্ছে একটা পটভূমি, আর শেষে মূল্যায়ন দিয়ে শেষ করতে হবে। এর উত্তরটি এবার অন স্ক্রিন নিয়ে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 13, স্বরাজ্য দলের কর্মসূচি ও ব্যর্থতার কারণ, বা স্বরাজ্য দল বা স্বরাজ্য পার্টি সম্পর্কে টিকা লেখো। প্রশ্নমান 5। উত্তরটি লিখবে এইভাবে: অসহযোগ আন্দোলনের অকাল মৃত্যু ব্যর্থতা ভারতের জাতীয় আন্দোলনে এক গভীর শূন্যতা সৃষ্টি করে। গান্ধীজি সহ দেশের শীর্ষ নেতৃবৃন্দ কারারুদ্ধ হন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ভাটা পড়ে, নেতা থেকে কর্মী সকলেই হতাশ হয়ে পড়েন। এরকম এক সংকটজনক পরিস্থিতিতে নতুন করে একটি দল গঠনে জাতীয় রাজনীতিকে সচল রাখার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই প্রয়োজনীয়তা থেকে জন্ম নেয় স্বরাজ্য দল। স্বরাজ্য দলের উৎপত্তির পটভূমি বিশ্লেষণে দেখা যায় বেশ কিছু ভুল সিদ্ধান্ত, জাতীয় রাজনীতিতে নেতৃত্বের অভাব, নীতিগত দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব এক নতুন দল গঠনের পটভূমি রচনা করেছিল। উল্লেখ্য, বিহারের গয়াতে অনুষ্ঠিত 1922 ডিসেম্বর জাতীয় কংগ্রেসের অধিবেশনে পরিবর্তনকামী ও পরিবর্তন বিরোধী এই দুই গোষ্ঠীর মধ্যে বিভাজন শুরু হয়। ব্রিটিশের বিরোধিতার জন্য কাউন্সিলে প্রবেশ করা উচিত কিনা এ নিয়ে ভোটাভুটি হয়। এতে কাউন্সিলে প্রবেশের সমর্থনে ভোট পড়ে 890টি, কিন্তু তার বিরুদ্ধে ভোট পড়ে 1740টি। ফলে কাউন্সিলে প্রবেশের বিপক্ষে এই অধিবেশনে সিদ্ধান্ত গৃহীত হয়। গয়া অধিবেশনের সিদ্ধান্ত চিত্তরঞ্জনকে হতাশ করে, তিনি সভাপতির পদ থেকে ইস্তফা দেন। অধিবেশন অবশেষে মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস প্রমুখের সাহায্যে চিত্তরঞ্জন কংগ্রেসের মধ্যেই কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেন 1923-এর 1 জানুয়ারি। পরে যার নাম হয় স্বরাজ্য দল। এর সভাপতি হন চিত্তরঞ্জন নিজেই, আর সম্পাদক হন মতিলাল নেহেরু। পরের প্যারা দেখো, স্বরাজ্য দলের চরম লক্ষ্য ছিল ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অর্জন। এই লক্ষ্য পূরণের জন্য স্বরাজ্য দল যেসব কর্মসূচি গ্রহণ করেছিল সেগুলি হলো: 1. আইনসভায় প্রবেশ করে সরকারি কাজের বিরোধিতা করা। 2. সরকারি বাজেটের সমালোচনা করে তা প্রত্যাখ্যান করা। 3. বিভিন্ন বিল ও প্রস্তাব তুলে ধরে জাতীয়তাবাদের অগ্রগতিতে সহায়তা করা। 4. সুনির্দিষ্ট অর্থনৈতিক নীতি গ্রহণ করে বিদেশি শোষণ বন্ধ করা। 5. সংবিধান রচনার অধিকার ভারতবাসীকে দেওয়া না হলে তার প্রতিবাদ স্বরূপ আইন পরিষদের যাবতীয় কাজ পণ্ড করে দিয়ে সরকারকে বিব্রত করা। স্বরাজ্য দলের এই সকল কর্মসূচিগুলি প্রচারের দায়িত্ব পালন করেছিলেন সুভাষচন্দ্রের সম্পাদনায় বাংলার কথা, এ রঙ্গস্বামী আয়েঙ্গারের স্বদেশ মিত্রম এবং এনসি কেলকারের কেশরী প্রভৃতি পত্রিকা। পরের প্যারা দেখো, চিত্তরঞ্জন দাস কেন ব্যর্থ হয়েছিল তার উপরেই প্যারা। চিত্তরঞ্জন দাস যতদিন বেঁচে ছিলেন এই দল সুদক্ষ নেতৃত্বের গুণে এগিয়ে চলেছিল, কিন্তু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর নেতৃপদে যে শূন্যতা দেখা দেয় তা পূরণ করার জন্য আর কোনো দক্ষ ও যোগ্য নেতা পাওয়া যায়নি। ভবিষ্যতে কে স্বরাজ্য দলের কাণ্ডারি হবে সে নিয়ে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব বাধে। স্বরাজ্য দলের মধ্যে পরস্পর বিরোধী কয়েকটি গোষ্ঠী তৈরি হয়, যেমন বাংলার বীরেন্দ্রনাথ শাসমল বনাম সুভাষ বোস গোষ্ঠী এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত বনাম বীরেন্দ্রনাথ শাসমল গোষ্ঠী। এই সকল গোষ্ঠীদ্বন্দ্বগুলি কর্মীদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, ফলে দল ধ্বংসের দিকে এগিয়ে যায়। স্বরাজ্য
দলের নীতি নির্ধারণ নিয়েও বিবাদ বাধে। মতিলাল নেহরু ও তার সমর্থকেরা সরকারি কাজে বাধা দেওয়ার নীতি গ্রহণ করলেও কেলকার, জয়াকার, মুঞ্জে প্রমুখ নেতা তা না করে জনকল্যাণমূলক নীতি গ্রহণ করতে চেয়েছিল। চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর বেঙ্গল প্যাক্টের প্রয়োজনীয়তা ফুরায়। স্বরাজ্য দলের বহু সদস্য বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষে জড়িয়ে পড়ে। হিন্দু মুসলিম ঐক্যে ফাটল ধরে, ফলে দল দুর্বল হয়ে পড়ে। এবার দেখো শেষ প্যারা, যে প্যারাতে একটা উপসংহার বা মূল্যায়ন করা হয়েছে। জাতীয় রাজনীতির এমন এক অন্ধকারময় মুহূর্তে স্বরাজ্য দল গড়ে উঠেছিল, যে সময় প্রকৃত অর্থেই স্বরাজ্য দলের প্রয়োজনীয়তা ছিল। এই দলের কর্মসূচিগুলি সাময়িকভাবে হলেও জাতীয় রাজনীতিকে চাঙ্গা রাখতে পেরেছিল। তাই মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীপাম দত্ত বলেছেন, গান্ধীজির আন্দোলন বিমুখতার পরিপ্রেক্ষিতে স্বরাজ্য দলের কর্মসূচি ছিল এক অগ্রবর্তী ও প্রগতিশীল পদক্ষেপ। তো এই ছিল স্বরাজ্য দলের নোটসখানি 5 নম্বরের টিকা হিসাবে। তোমরা এই নোটসটি কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের বাকি যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখনও আমি ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে আনিনি, সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহ প্রদান করবে, বন্ধুদের কাছে চ্যানেলকে শেয়ার করবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।